প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম বারবিয়ানা স্কুল থেকে। আপনাকে বলছি স্যার। দ্বিতীয় ভাগ শুরু করছি। চতুর্থ অংশ। ম্যাজিস্ট্রালেও আপনি ফেল করান, কিন্তু ইংল্যান্ড আসল পরীক্ষা। ইন্টারমিডিয়েট পাশ করে আমি ইংল্যান্ডে গেলাম 15 বছর বয়সে। প্রথমে কিছুদিন ক্যান্টারবেরিতে এক কৃষকের কাছে কাজ করলাম। তারপরে কাজ পেলাম লন্ডনে এক মদের ব্যবসায়ীর কাছে। আমাদের স্কুলে আমরা বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাকে আপনার স্কুলের পরীক্ষার সামিল বলে ভাবি। বিদেশ ভ্রমণের মধ্যে অবশ্য পরীক্ষা ও সাধারণ স্কুলের দৈনন্দিন শিক্ষা লাভ দুটোই মিশে থাকে। আমরা স্কুলে যে সংস্কৃতি অর্জন করি তাকে জীবনের কষ্টি পাথরে যাচাই করে নিই। আমাদের এই পরীক্ষা আপনার পরীক্ষা চাইতে অনেক বেশি শক্ত, কিন্তু এই পরীক্ষার সময় আমরা কতকগুলো বস্তা পোছা জিনিসের পেছনে সময় নষ্ট করি না। সুয়েজ। আমার পরীক্ষা ভালোই হলো, জ্যান্তই বাড়ি ফিরলাম। কিঞ্চিত টাকাও আনলাম সঙ্গে। সবচেয়ে আনন্দের কথা, আমি ফিরলাম বহু নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে। অভিজ্ঞতাগুলো অন্তরে গ্রহণ করেছিলাম, তাই আমি তা অন্যের সঙ্গে ভাগ করে নিতে পেরেছিলাম। আমাদের পরিবারে রেনাটো খুরো ছাড়া কেউ কোনোদিন বিদেশে যায়নি। তিনি গিয়েছিলেন ইথিওপিয়া যুদ্ধে যোগ দিয়ে। ছোটবেলায় যখন প্রথম ভূগোল পড়ছি তখন তাকে বলেছিলাম সুয়েজ ক্যানাল সম্পর্কে কিছু বলতে। দেখলাম উনি জানেন না যে সুয়েজের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল। যুদ্ধবিরোধী। অমন বিদেশি যাত্রায় আমাকে কেউ পাঠাতে পারবে না। আমি কৃষক খুন করতে পারবো না। ইংল্যান্ডে এক কৃষকের ঘরেই তো বাস করেছিলাম। আমার বয়সী একটি ছেলে ছিল সেখানে। ছিল আরও ছোট একটি মেয়ে। ওদের একটি গোলাবাড়িতে হতো আলুর চাষ। তারা আমাদেরই মতো খেটে খাওয়া মানুষ। ওদের খুন করব কেন? তুলনায় আপনি আমার কাছে পরদেশী। কিন্তু চিন্তা করবেন না, খুনোখুনি অপছন্দ করার শিক্ষাই পেয়েছি। ককনি। ক্ষেত খামারে অবস্থা যতই খারাপ হোক না, লন্ডনে ওদের অবস্থা আরও খারাপ। শহরে বড়বাজার অঞ্চলে মাটির নিচে কাজ করতাম আমরা। ট্রাক থেকে মাল খালাসের কাজ। আমার সঙ্গী মজুররা ছিল ইংরেজ, কিন্তু ইংরেজিতে একটা চিঠিও তারা লিখতে জানতো না। প্রায় ওরা ডিককে বলতো চিঠি লিখে দিতে। ডিক আবার কখনো কখনো আমার কাছে পরামর্শ চাইতো। ভাবুন, একজন ইংরেজি লেখার ব্যাপারে আমার কাছে পরামর্শ চাইছে, যে আমি ইংরেজি শিখেছি রেকর্ডে শুনে শুনে। ডিকও ওদের মতো শুধু ককনেই বলতে পারত। আমাদের মাথার 15 ফুট উপরে তখন ঘুরে বেড়াচ্ছে এমন লোকজন যারা নাকি রানীর ইংরেজি ছাড়া কিছু বলে না। তথাকথিত শুদ্ধ ইংরেজি থেকে ককনি যে খুব আলাদা তা নয়, কিন্তু ককনি যে বলবে সে নিচুতলার লোক হিসেবে চিহ্নিত হয়ে যাবে। ইংরেজরা স্কুলে ছাত্রদের ফেল করায় না, কিন্তু পিছিয়ে পড়া ছাত্রদের তারা পাঠিয়ে দেয় নিচুমানের স্কুলে। ফলে কি হয়? গরিব ঘরের ছাত্ররা অশুদ্ধ ভাষায় কথা বলায় আরও বেশি অভ্যস্ত হতে থাকে, আর বড় লোকেরা নিজেদের ভাষাকে সুচারুতর করে তোলে নিশ্চিন্তে। একজন ছাত্রের বাচনভঙ্গি দেখে বলে দেয়া যায় তার আর্থিক অবস্থা কেমন এবং তার বাবা কি কাজ করেন। বিপ্লব যখন ঘটবে তখন কেমন সুন্দর এই দুই পক্ষ পরস্পরের পেটে ছুরি মারতে পারবে বলুন তো? দেয়ালে মাথা কুটে। যখন ইতালি ফিরলাম তখন দেখলাম ভুলে গেছি যে আমি মুখচোরা। বিভিন্ন দেশের সীমান্তে নিজের পরিচয় বুঝিয়েছি মালিকের সঙ্গে, আর বহুর বাদীর সঙ্গে তর্ক করেছি। জাতিবিদ্বেষের মুখোমুখি হয়েছি। নানা রকম বিকৃতির হাত থেকে নিজেকে রক্ষা করেছি। পয়সা কি করে বাঁচানো যায় ভেবেছি। নিজে নিজে কত সিদ্ধান্ত নিয়েছি। বিচিত্র সব খাবার খেয়েছি। চিঠির অপেক্ষায় দিন গুনেছি। বুকে চেপে রেখেছি পিছুটান। তাই দেশে ফিরে মনে হলো সব কিছুর মোকাবেলা করেছি, সর্বত্র জয়ী হয়েছি। কিন্তু যে বস্তুটির জুড়ি মেলেনি
তা হলো এই মাজিস্তালে। এমন অভিজ্ঞতা এই প্রথম। ঠিক মনে হচ্ছে দেয়ালে মাথা কুটে মরছি। হয় আপনি নয় আমরা। অথচ দেখেছি আমার সঙ্গে স্কুলে যারা পড়েছে তারা কেউ কোথাও ব্যর্থ হয়নি। তাদের কেউ কেউ এখন ইউনিয়নের নেতৃত্বস্থানীয় পেশাদার কর্মী, কাজ করছে খুব দক্ষতার সঙ্গে। অনেকেই ফ্লোরেন্সের বিভিন্ন কলকারখানায় কাজ করছে। কেউ তাদের ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে পারছে না তারা ইউনিয়নে কাজ করছে, রাজনীতি করছে। স্থানীয় প্রশাসনের সঙ্গেও কেউ কেউ যুক্ত। এমনকি টেকনিক্যাল স্কুলে যে দুজন যোগ দিয়েছিল তারাও সেখানে সফল হয়েছে। পিয়েরিনোদের মতোই তারাও সময় মতো এক শ্রেণী থেকে আর এক শ্রেণীতে উন্নীত হয়ে গেছে। বাস্তব জীবনের পরীক্ষার মুখোমুখি হয়ে আমাদের সংস্কৃতি কোথাও খাটো হয়নি। কেবল এই ম্যাজিস্টালে এর দেয়ালের মধ্যে দেখলাম আমাদের সংস্কৃতি সম্পূর্ণ মূল্যহীন। একটু তলিয়ে দেখা যাক কি হয়েছে। আপনি একদিকে, অন্যদিকে আমি। আমাদের মধ্যে একজন নিশ্চয় বিপথে চলেছি। প্রতিদিনের রুটিন। ভোর 5টায় উঠতাম ফ্লোরেন্সে যাওয়ার জন্য। মোটর বাইকে, ভিনছিও সেখান থেকে ট্রেনে। ট্রেনের কামরায় পড়াশোনা করা দুরূহ কাজ। ঘুম পায়, ভীষণ ভিড়, হট্টগোল। স্কুলের দরজায় পৌঁছে যেতাম 8টার মধ্যে। তারপর দাঁড়িয়ে থাকতাম অপেক্ষায়। কাদের অপেক্ষায় জানেন? যেসব বাবাজিরা সকাল 7টায় ঘুম থেকে উঠে স্কুলে আসবে ধীরে সুস্থে, তাদের জন্য। প্রতিদিন ওদের হাতে থাকতো আমার চেয়ে 4 ঘন্টা বেশি সময়। প্রথম দিকের রুটিন। 1 অক্টোবর আমি পৌঁছে গিয়েছিলাম ওখানে, কিন্তু আপনি উপস্থিত ছিলেন না। আমাদের বলা হলো 6 তারিখে এসো। লিওনার্দো, স্কুলের ছাত্রদের বলে দেওয়া হলো 13 তারিখ যেতে। এরকম দেরি করা হলো কেন? খানিকটা সাধু সন্তান সন্তদের নাম করে, খানিকটা নিছক আলস্যে। স্কুলে গরিবদের হাত থেকে একটা দিন চুরি করার অজুহাত হিসেবে সন্ত ফ্রান্সিসকেও ওরা ব্যবহার করে। গ্রীষ্মের সময় 4 মাস স্কুল নষ্ট হয়েছে, কিন্তু এর আগেই। এই আলস্যের জন্য দায়ী কে তা এখনও ঠিক বুঝে উঠতে পারিনি। স্কুলগুলোই দায়ী কি? স্কুলের পরিচালক মণ্ডলী? নাকি দায়িত্বটা শিক্ষা মন্ত্রকের? এরা সকলেই তো মাইনে পায় বছরে 13 মাস। একজন শ্রমিক যদি 5 মিনিট দেরি করে কাজে আসে, তাহলে তার অর্ধেক দিনের বেতন কাটা যায়। বারে বারে দেরি করলে তার চাকরি চলে যেতে পারে। আপনাকে তো চালান করে সরকার, তেমনি রেল কোম্পানিও সরকার পরিচালিত। ট্রেন চলা কিন্তু কখনো বন্ধ হয় না। নিশ্চিন্তে ট্রেনে চড়ি আমরা, কারণ জানি সিগন্যাল দেওয়ার লোক ঠিক জায়গায় হাজির আছে, শীতে গ্রীষ্মে দিনে রাতে। ওদের একজনও যদি একদিন কামাই দেয়, পরের দিন সব খবরের কাগজে তা নিয়ে হইচই পড়ে যাবে। কাজ ভাগাভাগির খুঁটিনাটি নিয়ে কোনো ওজোর আপত্তি তোলা চলে না ওদের। বাচ্চার পেট ব্যথার কথা বলেও ওদের নিস্তার নেই। গাফিলতি হলে তাকে সোজা জেলে যেতে হবে। কেবল আপনার ক্ষেত্রে তাহলে এই বিশেষ ব্যবস্থা কেন? তাহলে কি স্কুল ভালো করে চালানোর চাইতে ট্রেন নিয়মিত চালানোয় পরিচালকদের আগ্রহ বেশি? তারা খুব জানে যে তাদের ছেলেমেয়েরা যা কিছু শেখার তা বাড়িতেই দিব্যি শিখবে। কিন্তু ট্রেনের ব্যাপারটা আলাদা। আপনার মনির একটা ব্যাপারে স্কুল সম্পর্কে চিন্তিত। আপনি জুন মাসে ডিপ্লোমা বিতরণ করতে পারবেন তো? আত্মঘাতী নির্বাচন। ভুলে যাওয়া। এই চিঠির প্রথমে আমরা দেখাতে চেষ্টা করেছিলাম স্কুল থেকে তাড়িয়ে দেয়া ছেলেমেয়েরা কতটা ক্ষতিগ্রস্ত হয়। ফ্লোরেন্সে এসে দেখলাম বাছাই করা ছেলেমেয়েদের ক্ষতি হয় সবচেয়ে বেশি। যে ছাত্রটি নতুন ক্লাসে উন্নীত হয়, সে পুরানো ক্লাস নিয়েই এক ধাপ এগোয়। তার মাস্টার মশাইদের মতো সেও স্কুলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকে। তার
তার তো উচিত তার স্কুলের সঙ্গীদের বন্ধু করে নেয়া, তাদের কি হলো না হলো সে বিষয়ে কৌতূহলী হওয়া। কিন্তু সঙ্গীরা সংখ্যায় ভীষণ বেশি। 8 বছরে 40 জন সহপাঠীকে তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শুকনো পাতার মতো ঝরে গেছে তারা। ইন্টারমিডিয়েট স্কুলের শেষে আরও 5 জন স্কুল ছেড়ে গেছে নতুন ক্লাসে উন্নীত হওয়া সত্ত্বেও। তাহলে দাঁড়ালো সব মিলিয়ে 45 জন। পিয়েরেনও এদের কথা জানতেও পারে না, এদের সমস্যার কথা সে কিছুই শোনে না। নাক উঁচু। দ্বিতীয় বর্ষে পিয়েরেনো ছিল অনেক ছেলের মধ্যে একজন। পঞ্চম বর্ষে সে বাছাই করা ছেলেদের একজন হয়েছে। তাকে পাখি পড়া করে শেখানো হয়েছে। ইতোমধ্যে যে 100 ছেলে সে দেখেছে, তার মধ্যে 40 জন তার চাইতে নিকৃষ্ট। ইন্টারমিডিয়েট স্কুল ছাড়ার পরে এই নিকৃষ্ট সহপাঠীদের সংখ্যা বেড়ে হয়েছে 100-র মধ্যে 90 জন। উচ্চতর স্কুলের ডিপ্লোমা পাওয়ার পর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 96। কলেজের ডিগ্রি পাওয়ার পর সংখ্যা আরও বেড়ে হয়েছে 99 জন। প্রত্যেক বছর সে দেখেছে এইসব উধাও হয়ে যাওয়া সহপাঠীদের চেয়ে সে পরীক্ষায় অনেক বেশি নম্বর পায়। যে শিক্ষক তাকে এই বেশি নম্বর দেন, তিনি ওর মনে খোদাই করে লিখে দেন যে বাকি 99 জন ছেলে এক নিচু স্তরের সাংস্কৃতিক জগতের বাসিন্দা। এই অবস্থা তার মন তো বিকলাঙ্গ হয়ে পড়বেই, না পড়লেই আশ্চর্য হতে হবে। গরিবের পুরস্কার। পিয়েরিনোর আত্মা অসুস্থ। কেন জানেন? কারণ ওর শিক্ষকেরা ওর কাছে মিথ্যা কথা বলেছেন। তাকে শেখানো হয়নি যে বাকি 99 জনের সংস্কৃতি ভিন্ন ধরনের, নিম্ন স্তরের নয়। দুনিয়ায় কোনো লোক এখনো প্রকৃত অর্থে সংস্কৃতিমান হতে পারেনি। প্রকৃত সংস্কৃতিমান ব্যক্তি হবে জনগণের একজন, এবং ভাষার উপর তার থাকবে সম্পূর্ণ দখল। যে স্কুলে এই ধরনের নির্বাচন চলে, সেই স্কুল সংস্কৃতিকে ধ্বংস করতে বাধ্য। এইসব স্কুল গরিবের কাছ থেকে তাদের মনের ভাব প্রকাশের উপায়গুলো কেড়ে নেয়, আর বাস্তব পৃথিবী সম্পর্কে কোনো জ্ঞান লাভ করার সুযোগ থেকে বিত্তবানদের বঞ্চিত করে। অভাগা জিয়ানি, মনের ভাব প্রকাশ করার ক্ষমতা নেই ওর। অন্যদিকে জিয়ানির কপাল কিন্তু খুব ভালো। সে গোটা পৃথিবীটাকে চেনে। আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকার সব মানুষের সে ভাই। মানব জাতির বৃহত্তম অংশের প্রয়োজনে সে লাগতে পারে দরকার হলেই। মানব জাতির বৃহত্তম অংশের প্রয়োজনে সে লাগতে পারে দরকার হলেই। পিয়েরিনো সৌভাগ্যবান, সে কথা বলতে জানে। পিয়েরিনোর কপাল আবার কম খারাপও নয়, সে বড় বেশি কথা বলে। কটা জরুরি কথা ওর বলার আছে বলুন তো? ওরই মতো অন্য কারোর লেখা বইয়ে পড়া কতগুলো কথা তোতা পাখির মতো উচ্চারণ করে যায় পিয়েরিনো। অতি মার্জিত কিছু লোকের ক্ষুদ্র এক চক্রের মধ্যে সে বাধা। ইতিহাস থেকে বিচ্ছিন্ন, ভূগোল থেকে বিচ্ছিন্ন। যে স্কুল ছাত্র বাছাই করে সেই স্কুল ঈশ্বর বিরোধী, মানবিকতার শত্রু। কিন্তু ঈশ্বর তাকে গরিবদের সমর্থনে দাঁড়িয়েছেন। আপনারা ওদের বোবা বানিয়ে রেখেছেন, তাই ঈশ্বর আপনাদের করে দিয়েছেন অন্ধ। অন্ধ। বিশ্বাস না হলে ম্যাট্রিকাল উৎসবের দিন শহরে আসুন। এই বাবুদের বিশেষ সুবিধা ভোগ করার ব্যাপারে বিন্দুমাত্র লজ্জা নেই। উল্টে নিজেদের সামাজিক অবস্থান জাহির করতে একটা বিশেষ টুপি মাথায় পরে তারা সেদিন। তারপর রাস্তার কুকুরছানার মতো সারাদিন নানা রকম কীর্তিকলাপ করে বেড়ায় পথে পথে। অশ্লীল রসিকতা করা, আইন ভাঙা, গাড়ি ঘোড়ার রাস্তা আটকানো, অন্যের কাজে বাধা সৃষ্টি করা, এসব সেদিন তাদের কাছে জলভাত। একজন পুলিশের মাথা থেকে টুপি খুলে নিয়ে সেই স্থানে একটা এনিমা দেওয়ার রবারের নল জড়িয়ে দেয় এইসব ছেলেরা। পুলিশটি চুপ করে সহ্য করে সব। তার মনিবের
অকথিত অভিপ্রায় তার কাছে স্পষ্ট। এগুলো হলো ছেলে মানুষই। কিন্তু যখন প্রয়োজনের তাগিদে মরিয়া শ্রমিকেরা কোনো নিয়ম না ভাঙ না ভেঙে সম্পূর্ণ গাম্ভীর্য বজায় রেখে ধর্মঘট করে, তখন সেটাকে বলা হয় ভীষণ বিশৃঙ্খলা। স্ফূর্তিতে মত্ত তরুণ বাবুরা লক্ষ্য করে না পুলিশটি চুপ করে অপমান হজম করার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে প্রচণ্ড অভিযোগ জানাচ্ছে। তারা লক্ষ্য করে না তাদের পাশ দিয়ে যে শ্রমিকটি হেঁটে গেল তার মুখে একটুও হাসি নেই। ওই শ্রমিকটির কাছে তারা কিন্তু স্ফূর্তির খরচ জোগাতে চাঁদাও চেয়ে বসতে পারে। কার পয়সায়? প্রতিটি শ্রমিক প্রতিদিন অন্যের খরচ জোগাচ্ছে, প্রতি মুহূর্তে নানা রকম কর দিতে দিতে। ছাত্ররা পড়াশোনা করছে তার পয়সায়, কিন্তু ছাত্রের দল হয় এ কথা জানে না, নয়তো জানতে চায় না। ইন্টারমিডিয়েট স্কুলে পাঠরত একজন ছাত্রের পেছনে বছরে খরচ 2,98,000 লিরা। এর মধ্যে 9,800 লিরা দেন ছাত্রটির বাবা শিক্ষাকর হিসেবে। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের পেছনে খরচ 3,68,000 লিরা। তার মধ্যে 40,000 দেন তার বাবা। একজন ডাক্তারের প্রশিক্ষণের সময় গরিব জনগণ তার পড়ার খরচ দিয়েছে। অঙ্কটা হলো 56,86,000 লিরা। তার বাবা দিয়েছেন 2,44,000 লিরা। ডাক্তারের শিক্ষা তাহলে বস্তুত গরিব মানুষের নিঃস্বার্থ দান। কিন্তু ডাক্তার কি করবে? মোট টাকা ভিজিট নেবে 15 মিনিটে একজন মোটা টাকা ভিজিট নেবে 15 মিনিটে একজন রোগী দেখার জন্য। সরকারি চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ধর্মঘট করবে। গণস্বাস্থ্য উন্নতির জন্য কোনো ভালো পরিকল্পনা দেখলে তার বিরোধিতা করবে। সুপ্ত ফ্যাসিস্ট। ফ্লোরেন্সে আমার সহপাঠীরা কখনো খবরের কাগজ পড়ত না। যাও দু একজন কাগজ পড়ত, তাও পড়ত কেবল কর্তৃপক্ষের প্রচারিত পত্রিকাটা। একবার একজনকে জিজ্ঞেস করেছিলাম, ওই কাগজটা কার টাকায় চলে? উত্তর পেয়েছিলাম, কার টাকায় আবার? ওটা তো একটা স্বাধীন সংবাদপত্র। রাজনীতি সম্পর্কে কিছু জানতে এদের কোনো আগ্রহ নেই। এদের মধ্যে একজন আবার ইউনিয়ন শব্দটার মানেই জানে না। ধর্মঘট সম্পর্কে এদের যা বোঝানো হয়েছে শুধু সেইটাই এরা জানে। ধর্মঘট নাকি কেবল উৎপাদন ধ্বংস করার কারসাজি। কথাটা সত্যি কিনা তা তলিয়ে দেখার চেষ্টাও এরা করে না। এদের মধ্যে 3জন পুরোপুরি ফ্যাসিবাদী। 28 জন রাজনীতি বিমুখ ব্যক্তির সঙ্গে 3 জন ফ্যাসিবাদীকে যোগ করলে মোট দাঁড়ায় 31 জন ফ্যাসিবাদী। আরও অন্ধ। কিছু ছাত্র আর বুদ্ধিজীবী আবার অন্য ধরনের। এরা অনেক কিছু পরে টরে এবং নিজেদের বলে জঙ্গি বামপন্থী। তবু দেখি এরা আরও অন্ধ। আমার চেনা জঙ্গিতম বামপন্থী শিক্ষকটিকে একবার অভিভাবক ও শিক্ষকদের এক সভায় বক্তৃতা দিতে শুনেছিলাম। যখন দেব স্কুলওয়ালার কথা উঠল, উনি খেপে গেলেন। আপনারা মশাই বোঝেন না, সপ্তাহে যারা 18 ঘন্টা আমাকে পড়াতে হয়। যে চোতারা এই বক্তৃতা শুনছিল তারা কারা জানেন? একদল শ্রমিক, যাদের ভোর 4টে ঘুম থেকে উঠে 5:39 ট্রেন ধরতে হয়। একদল কৃষক, যাদের প্রতিদিন 18 ঘন্টা কাজ করতে হয় গ্রীষ্মকালেও। চোতারা কথাও বলল না, হাসলেও না। 50 জোড়া ভাবলেশীন চোখ নিঃশব্দে তাকিয়ে রইল শিক্ষকটির দিকে। লক্ষ্য, তেতো ফল। এই নির্বাচন নির্ভর ব্যবস্থার ফলটি কিন্তু তেতো, কোনোদিন পেকে মিষ্টি হবে না। অল্প দিনের মধ্যে আমি বুঝলাম আমার সহপাঠীদের মধ্যে বেশিরভাগই ম্যাজিস্ট্রালে পড়তে এসেছে হয় ঘটনাচক্রে, নয়তো বাবা মায়ের ইচ্ছা অনুসারে। আমি যেদিন আপনাদের স্কুলের দরজায় প্রথম আসি সেদিন আমার হাতে ছিল নতুন একটা ব্রিফকেস, আমার ছোট ছোট ছাত্রদের উপহার। 15 বছর বয়সেই আমি শিক্ষক হিসেবে আমার প্রথম পুরস্কার পেয়ে গিয়েছিলাম। এসব কথা আপনাকে অথবা আমার সহপাঠীদের কখনো বলিনি। না বলে ভুল করেছিলাম হয়তো, কিন্তু আপনার স্কুল ঠিক মন খুলে কথা বলার জায়গা তো নয়। সেখানে কেউ যখন কোনো সত্যিকারের ভালো কাজ করতে চায় অথবা পরিষ্কার বোঝে সে কি চায়, তখন তাকে বোকা মনে করা হয়।
কিপ্টে। আমার সহপাঠীরা কেউ শিক্ষকতায় আগ্রহী ছিল না। একজন বলেছিল, আমি ব্যাংকে চাকরি করতে চাই। টেকনিশ, এ বড় বেশি অঙ্ক করতে হয়। লাইসিও, তে বড় বেশি ল্যাটিন, তাই আমি এখানে এসেছি। এইসব ছাত্রদের অবস্থা প্রসঙ্গে 1961 সালের আদমশুমারির হিসাব কি বলে দেখা যাক। ম্যাজিস্ট্রালে থেকে ডিপ্লোমা নিয়ে বেরিয়েছেন 6,75,975 জন নাগরিক। যারা ম্যাজিস্ট্রালের পরে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন তাদের এর মধ্যে ধরা হলো না। এদের মধ্যে 60,000 জন হচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক। 2,01,000 জন ওই বছর শিক্ষকতার কাজে যুক্ত ছিলেন। আরও 1,20,000 জন শিক্ষকের পদের জন্য দরখাস্ত করেছিলেন। বাকি 3 লাখ জন শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি, মোট সংখ্যার 43%, যারা আদৌ কোনোদিন শিক্ষকতা করবেন না। অতৃপ্ত। আমার বেশ কয়েকজন সহপাঠী আমাকে বলেছে তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চায়। কি বিশেষ বিষয় নিয়ে পড়বে তা ঠিক না করেই চায়। 1963 সালে ম্যাজিস্ট্রালে থেকে পাশ করে বেরিয়েছিলেন 22,226 জন। পরের বছর এদের মধ্যে 13,370 জনকে দেখলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দরখাস্ত করতে। তার মানে শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন এমন প্রতি 100 জনের মধ্যে 60 জনেরই শিক্ষকতা করার ইচ্ছা নেই। নিজেকে শিক্ষক বলতে পারে কে? আমাদের ক্লাসে একটি মেয়েকে অন্য সকলের চেয়ে পৃথক মনে হতো। পড়াশোনার প্রতি সত্যি সত্যি তার আগ্রহ ছিল। বহু ভালো ভালো বই পড়ত সে। ঘরে দরজা বন্ধ করে রাখ শুনত মেয়েটি একা একা। বাক শুনত মেয়েটি একা একা। আপনাদের স্কুলে যে ধরনের শিক্ষা দেওয়া হয় তার শ্রেষ্ঠ ফসল এই মেয়েটি। কিন্তু আমি দেখেছি এই আত্মন্যের লোভই আপনার স্কুলের সবচেয়ে মারাত্মক প্রলোভন। কোনো কিছু লেখার উদ্দেশ্য একটাই হওয়া উচিত, অন্যকে সেই অর্জিত বিদ্যা শেখানো। নিজেকে শিক্ষক বলতে পারে কেবল সেই যে শুধু নিজের জন্য সংস্কৃতি চর্চা করে না। বিশেষ ধরনের স্কুল, যে ধরনের ছেলেরা আপনার ছাত্র, তাদের শিক্ষক কথাটার অর্থ বোঝাতে গিয়ে আপনি যে কতটা নিরুদ্যম বোধ করেন তা বুঝি। তবু প্রশ্ন করুন, ছেলেরাই আপনাকে নষ্ট করেছে না আপনি নষ্ট করেছেন ওদের? এখন ম্যাজিস্ট্রালে থেকে পাশ করে শিক্ষকতা না করে বিশ্ববিদ্যালয়ে ঢোকার সুযোগ বাড়ছে। ফলে ম্যাজিস্ট্রালেতে যে প্রশিক্ষণ দেওয়া হয় তাও ক্রমশ অস্পষ্ট এবং গতানুগতিক হয়ে দাঁড়াচ্ছে। ভালো শিক্ষক তৈরি করার জন্য চাই বিশেষ ধরনের স্বনির্ভর স্কুল। অন্য ক্ষেত্রে চলে যাবার পথে একটা ধাপ মাত্র হলে সে স্কুল কোনো কাজে লাগবে না। যে ছেলে ব্যাংকে চাকরি করতে চায় সে যেন ওই স্কুলে নিজেকে একেবারেই খাপ খাওয়াতে না পারে। কিন্তু কৃষক ঘরের যে ছেলেটি শিক্ষক হতে চেয়ে এসেছে সে যেন ওই স্কুলকে খুবই আপনার বলে মনে করতে পারে। এক ধরনের বাছাই আবার প্রয়োজনও। এবারে যে সমস্যা দেখা দিচ্ছে তা কিন্তু বাধ্যতামূলক 8 বছরের স্কুলের সমস্যার চেয়ে ভিন্ন। ওখানে সমান হওয়ার অধিকার প্রত্যেকের পবিত্র অধিকার, কিন্তু ম্যাজিস্ট্রালের সবকিছু যোগ্যতা অনুসারে কঠোরভাবে। কেবল সেই নাগরিকেরাই এই স্কুলগুলোতে পড়তে আসবে যারা অপরের সেবা করার কাজে আত্মনিয়োগ করতে চায়। এদের যোগ্যতা ও শক্তি সম্পর্কে সম্পূর্ণ নিঃসন্দেহ হতে হবে প্রথমেই। শিক্ষক হওয়ার ডিপ্লোমা পাওয়া যেন খুব কঠিন হয়, পরে যেন আমাদের তাচ্ছিল্য করা না হয়। কেমিস্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষকদেরও এদের সমান হিসেবে দেখতে হবে। লক্ষ্যের দিকে চোখ রাখুন। একজন ট্যাক্সি ড্রাইভার অঙ্ক না জানতেই পারেন, একজন ডাক্তার যদি কবিতা বিশেষ না বোঝেন তাতে ক্ষতি কি? এজন্য কি এদের আপনি পরীক্ষায় ফেল করাবেন? আপনি একবার আমাকে বলেছিলেন, ঠিক এই ভাষায় বলেছিলেন, দেখো তুমি যথেষ্ট ল্যাটিন জানো না, তুমি টেকনিক্যাল স্কুলে যাও। ভালো শিক্ষক হতে হলে ল্যাটিন না জানলেই চলবে না। একথা আপনি স্থির জানেন? এ নিয়ে ভেবেছেন কখনো? চালু ব্যবস্থাটার দিকে সবসময় আপনার সজাগ দৃষ্টি। কখনো তার মূল্যায়ন তো কই
করেন না ব্যক্তি। আমাকে নিয়ে যদি সত্যি ভাবতেন আপনি, যদি সত্যি জানতে চাইতেন আমি কে, কোত্থেকে এসেছি, কোথায় পৌঁছাতে চাই, তাহলে ল্যাটিন সম্পর্কে আপনার ভাবনা অনেকটা কমে যেত। তবে আমার মধ্যে আপনি আপত্তিকর অন্য কিছু খুঁজে বার করেছেন সম্ভবত। আসলে আপনি ভয় পান যখন দেখেন একজন 15 বছর বয়সের ছেলে তার জীবনের লক্ষ্য সম্পর্কে পুরো সচেতন, তখন আপনি ভয় পেয়ে যান। ছেলেটি যে শিক্ষকের কাছে এর আগে পড়াশোনা করে এসেছে তার প্রভাব চোখে পড়ে যায় আপনার। ব্যক্তি নিয়ে নড়াচড়ার নড়াচড়া করা আপনার চোখে মহা অপরাধ। ওদিকে ব্যক্তিত্বের স্বাধীন বিকাশ নাকি আপনার মহান লক্ষ্য? সামাজিক প্রয়োজনীয়তা নিয়ে আপনি একটুও ভাবিত নন। আমার উপরে আমার শিক্ষকের প্রভাব আছে, তা নিয়ে আমি গর্বিত। আমার শিক্ষকের জন্য গর্ববোধ করেন। স্কুলের শিক্ষার আসল কথা তো এই। মানুষ আর পশুর মধ্যে তফাৎ তো এখানেই। শিক্ষক নিজে যা কিছু বিশ্বাস করেন, ভালোবাসেন, যা তার আশা আকাঙ্ক্ষা, সবই তিনি তার ছাত্রের মধ্যে প্রথিত করে দেওয়ার চেষ্টা করবেন। ছেলেটি বড় হতে হতে তার সঙ্গে যোগ করবে তার নিজস্ব অবদান। এভাবেই তো মানবজাতি এগিয়ে চলে। পশু পাখিরা স্কুলে যায় না, নিজেদের ব্যক্তিত্বের স্বাধীন বিকাশ এর সূত্র ধরে চড়াই পাখিরা যুগে যুগে হুবহু একরকম বাসা বানিয়ে এসেছে। সেমিনারি। শুনেছি সেমিনারিতেও নাকি ছেলেরা জীবনের ব্রত নিয়ে দুশ্চিন্তা করে। যদি প্রাথমিক স্কুলেই তাদের বলে দেওয়া হতো আমাদের সকলেরই ব্রত হলো সর্বত্র শুধু মানুষের উপকার করা, তাহলে তারা কেবল নিজেদের নিয়ে মাথা ঘামিয়ে জীবনের শ্রেষ্ঠ বছরগুলো নষ্ট করতো না। সমাজসেবার স্কুল। শেষ পর্যন্ত জীবনে আমি কি ব্রত গ্রহণ করব তা নিয়ে ভাববার অবকাশ আর একটু বাড়তি পাওয়া যেত যদি দু ধরনের স্কুল থাকতো। এক ধরনের স্কুলের নাম হতে পারত সমাজসেবার স্কুল, 14 থেকে 18 বছরের ছাত্রদের জন্য, যারা ঠিকই করে রেখেছে যে তারা অন্যের জন্য আত্ম উৎসর্গ করবে। কেবল তাদের জন্য এই স্কুল। এই এক স্কুলেই ধর্মযাজক, প্রাথমিক স্কুল শিক্ষক, ইউনিয়নের কর্মী এবং রাজনৈতিক কর্মী সকলে একত্রে পড়তে পারত। একটা বছর না হয় বেশি লাগতো বিশেষ ক্ষেত্রে বিশেষ শিক্ষাদানের জন্য। অন্য স্কুলগুলোকে বলা যেত ব্যক্তি স্বার্থ সিদ্ধি প্রশিক্ষণ কেন্দ্র। আমাদের সমসাময়িক স্কুলগুলোকে একটু রদবদল না করেই এই চেনেভুক্ত করে নেওয়া যেত দিব্যি। মহান লক্ষ্য। সমাজসেবার স্কুলের লক্ষ্য হতে পারত অনেক উঁচু, তাই হতো আনন্দের উৎস। পরীক্ষার ফলাফল নেই, নম্বর নেই, খেলাধুলা নেই, ছুটি নেই, বিয়ে থা বা কর্মজীবনের উন্নতি নিয়ে ভাবনা চিন্তার বালাই নেই। সমস্ত ছাত্রকেই সমস্ত মন প্রাণ একই দিকে উৎসর্গ করতে শেখানো যেত। সকলেই মহান লক্ষ্যে হয়তো পৌঁছতে পারত না। প্রেমে টেমে পড়ে কেউ কেউ হয়তো ছোটখাটো পারিবারিক বৃত্তে তার ভালোবাসাকে সীমাবদ্ধ করে ফেলত। কিন্তু জীবনের শ্রেষ্ঠ বছরগুলো মানবজাতির মানবজাতি নামক সুবিশাল পরিবারটির সেবা করতে শেখার ফলে তাদের হৃদয় হতো অনেক প্রসারিত। সার্থকতার আদর্শবাদী পিতামাতা হতে পারত তারা। সন্তানদের তারা আবার সেই স্কুলে ছাত্র হতে পাঠাতো। ব্যক্তি স্বার্থসিদ্ধি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কি করে? সকলকে বিয়ে করে সংসারী হওয়ার জন্য প্রস্তুত করে। যারা বিয়ে করলো তাদের জীবন খুব যে সাফল্যমণ্ডিত হয় তা নয়। আর যারা বিয়ে করে না তারা খিটখিটে আইবুড়ো ব্যক্তিতে পরিণত হয়। বেকার শিক্ষক। প্রায়ই অভিযোগ শুনি শিক্ষকদের সংখ্যা বড্ড বেশি। কথাটা একেবারেই সত্যি নয়। এমন অনেক লোক শিক্ষকতাকে পেশা হিসেবে নেন যারা আদৌ এ কাজ পছন্দ করেন না। কাজের সময় বাড়িয়ে দিলে এদের মধ্যে অনেকেই কেটে পড়বেন। একজন বিবাহিত শিক্ষিকা তার স্বামীর সমান টাকা রোজগার করেন। একজন সাধারণ গৃহিণী যতক্ষণ বাড়িতে থাকেন এই শিক্ষিকা ঠিক ততক্ষণই বাড়িতে থাকতে পারেন। আদর্শ বউ, আদর্শ মা। বাচ্চার সর্দি হয়েছে,
ওই শিক্ষিকা মা ঠিক বাড়িতে আছেন। এমন একজন মহিলাকে কে না চাইবে বউ হিসেবে? এছাড়া ইন্টারমিডিয়েট স্কুলে গিয়ে দেখুন, হাজার হাজার পদ খালি পড়ে রয়েছে। যাকে পাওয়া যাচ্ছে তাকে দিয়েই এই খালি জায়গাগুলো পূরণ করা হচ্ছে। একটু উঁচু ডিগ্রি থাকলেই হলো, অথবা ডিগ্রির জন্য পড়ছেন এমন কেউ হলেও চলবে। রসায়নবিদ, পশু পশু চিকিৎসক, ছাত্র নামধারী কোনো ব্যক্তি যেই হোক, অথচ বহু বছর ধরে পড়ানোর অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রাথমিক স্কুল শিক্ষকদের আপনারা এই পদগুলোতে নেবেন না। জাতিভেদ প্রথা। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা কোনোদিন ম্যাজিস্ট্রালের থেকে পাশ করা শিক্ষকদের ইন্টারমিডিয়েট স্কুলে পড়াতে দেবেন না। উপরন্তু অনেকে বলছেন প্রাথমিক স্কুলে পড়াতে গেলেও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকা আবশ্যিক হওয়া উচিত। তারা বলছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিজ্ঞান ও মনোবিদ্যা চর্চা করে এলে তবেই সার্থক শিক্ষক হওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের চাণক্যেরা যখন স্কুল ব্যবস্থার সমালোচনা করেন তখন তারা ভুলে যান যে ওই ব্যবস্থাই তাদের জন্ম দিয়েছে। 25 বছর বয়স পর্যন্ত ওই ব্যবস্থা বিষ তাদের শরীরে ঢুকেছে। তারা কল্পনাই করতে পারেন না যে অন্য কোনো পারিপার্শ্বিক থেকে আগত মানুষের মধ্যেও সম্ভাবনা থাকতে পারে। প্রাথমিক স্কুলের যে শিক্ষকেরা তাদের ছেলেমেয়েদের পড়ান তাদের তারা ঘরের লোক মনে করেন। পরস্পরের কাছে কিছু গোপন করেন না, একসঙ্গে কাজ করেন তারা। কিন্তু ইন্টারমিডিয়েট স্কুলের শিক্ষকের সঙ্গে তারা কথা বলেন মেপে মেপে, যেন শত্রুর সঙ্গে কথা বলছেন। স্বীকার না করলেও সত্যি কথাটা তারা ঠিক জানেন। প্রাথমিক স্কুলের শিক্ষকেরা অনেক বেশি দক্ষ, কারণ তারা নিজেরা বেশি দিন স্কুলে কাটাননি। উচ্চতর স্কুলগুলোর শিক্ষকদের হাল খারাপ, কারণ তাদের গুচ্ছের ডিগ্রি আছে। যে সংস্কৃতি সকলের প্রয়োজন অচ্ছুত। পাহাড়ি অঞ্চলে বাঁচা মুশকিল, খেতে খামারে আমাদের সংখ্যা ভীষণ বেশি। এ বিষয়ে সব অর্থনীতিবিদ একমত, আর একমত না হলেই বা কি। একবার আমাদের দিক থেকে ভাবুন না, আপনার ছেলেকে ঠেলে একপাশে সরিয়ে দিলে কেমন লাগতো আপনার? কাজেই আপনার উচিত আপনাদের চৌহদ্দিতে আমাদের সাদরে ঢুকতে দেয়া, সমান অধিকার নিয়ে, কেবল ফালতু কাজ করার উপযোগী দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে নয়। সমস্ত দায়েরই নিজস্ব সংস্কৃতি আছে। কারো সংস্কৃতি অপরের তুলনায় খাটো নয়। আমাদের সংস্কৃতি আমরা আপনাদের উপহার দেব। পুঁথিপড়া পণ্ডিতদের লেখা আপনাদের ওই বইগুলোর রসহীনতাকে দূর করে দেবে এক ঝলক টাটকা বাতাস। গ্রামীণ সংস্কৃতি। স্কুলের একটা পাঠ্যপুস্তক খুলে দেখেছি, তাতে রয়েছে গাছপালা, পশু পাখি, ঋতুচক্রের কথা। মনে হতে পারে একজন কৃষকের লেখা বই, কিন্তু না, লেখকেরা আপনাদের স্কুলেরই চিষ্ট। ছবিগুলো দেখলেই স্পষ্ট হয় ব্যাপারটা। ন্যাটা কৃষক, গোলাকার বেলচা, বাঁকা নিড়ানি, কামারদের হাতে আদিকালে ব্যবহৃত যন্ত্রপাতি, বটগাছে অসৎ পাতা। আমার প্রথম বর্ষে দিদিমণি একদিন সম্পূর্ণ অন্য একটা গাছ দেখিয়ে বললেন, ওই গাছে উঠে কতগুলো চেরি পেরে দাও তো। কথাটা শুনে মা বললেন, মহিলাকে মাস্টারনি হতে কে অনুমতি দিল? আপনি ওকে অনুমতি দিয়েছেন, কিন্তু আমাকে আপনি পড়াতে দেবেন না। অথচ আমি সব কটা গাছের নাম জানি, আমি সব লতাপাতা চিনি। আমি গাছ কেটেছি, শাক পাতা তুলে এনেছি, রেঁধে খেয়েছি। পরীক্ষার খাতায় একটা লতার নাম লিখেছিলাম, চলতি নামটা ভুল হয়েছে বলে আপনি কেটে দিয়েছিলেন। গোপনে পরে অভিধান খুঁজে মানেটা বার করার চেষ্টা করেছিলেন, কিন্তু নিজেই একা থাকেন। আপনি মানুষ চেনেন আমার চেয়ে অনেক কম। আপনি লিফটে চড়ে উপরতলায় ওঠেন বাড়ির অন্য সব বাসিন্দাদের তাচ্ছিল্য করতে। প্রাইভেট গাড়িতে চড়েন, বাসের যাত্রীদের দিকে নাক উঁচু করে তাকাতে। টেলিফোনে কথা বলেন যাতে লোকের মুখ না দেখতে হয় বা কারো বাড়ি না যেতে হয়। আপনার কথা বলতে পারবো না, তবে আপনার যে ছাত্ররা
শিশেরও কণ্ঠস্থ করেছে। তারা কটা জীবন্ত মানুষের পরিবারকে ঘনিষ্ঠভাবে চেনে? কটা বাড়ির রান্নাঘরে ঢুকেছে তারা? কজন অসুস্থ প্রতিবেশী শিয়রে বসে রাত জেগেছে? কটা মৃতদেহ কাঁধে বয়ে নিয়ে গেছে শেষকৃত করতে? বিপদে পড়লে কজনের নিশ্চিত সাহায্য পাবে তারা? বাড়ির একতলার পরিবারে কজন লোক তা তারা জানতই না কোনোদিন, যদি না সেবার ফ্লোরেন্সে বন্যা হতো। এইসব ছেলেমেয়েদের সঙ্গে 1 বছর এক ক্লাসে পড়েছি আমি। ওদের পরিবারগুলো কেমন তা জানতেও পারিনি, অথচ ওদের বকবকানি প্রায় থামতই না। এক এক সময় ওরা এমন চিল্লাতো যে ওদের কথা কিছু বোঝাই যেত না। অবশ্য ওরা নিজেদের গলার আওয়াজ শুনতে নিজেরা এত ভালোবাসে যে অন্যে কথা বু- তা নিয়ে বুঝুক কিনা তা নিয়ে একটুও মাথা ব্যথা নেই ওদের। মানবিক সংস্কৃতি। রোজ আপনার জানালা নিচ দিয়ে হাজারখানেক মোটর গাড়ি দৌড়ায়। গাড়িগুলো কার, কোথায় যাচ্ছে তা আপনি জানেন না। আর আমি যে উপত্যকায় থাকি সেখানে মাইলের পর মাইল জোড়া বিস্তীর্ণ অঞ্চলের প্রতিটি শব্দ আমার চেনা। দূরে যখন একটা গাড়ির আওয়াজ শুনি তখন বুঝতে পারি নেভিও স্টেশনের দিকে চলেছে, দেরি করে ফেলেছে বেরোতে। শুনতে চাইলে শত শত লোকের কথা, ডজন ডজন পরিবার, তাদের আত্মীয় স্বজন আর ব্যক্তিগত সম্পর্কগুলো সম্বন্ধে অনেক কথা জানাতে পারি আপনাকে। একজন চমেকের সঙ্গে যখন কথা বলেন তখন প্রায় সবকিছু ভুলভাল বলতে থাকেন আপনি। কি কথা বলতে হবে বোঝেন না, কি ধরনের বাচনভঙ্গি হবে বোঝেন না, রসিকতাগুলো পর্যন্ত বেমানান হয় আপনার। এদিকে একজন পাহাড়ি লোক কি ভাবছে ঠিক বলে দিতে পারি আমি, সে যদি মুখ না খোলে তবুও। যখন সে কোনো কথা বলে তখন সে আসলে কি ভাবছে তা বলে দিতে পারি আমি। আপনাদের কবিরা এই সংস্কৃতি আপনাদের শেখায়নি, অথচ উচিত ছিল তাই। পৃথিবীর 90 ভাগ লোকের সংস্কৃতির চেহারা কিন্তু এই, অথচ কেউ আজ পর্যন্ত একে কথায় বা ছবিতে বা চলচ্চিত্রে রূপ দিতে পারেনি। অন্তত একটু বিনয়ী হতে শিখুন। আপনাদের সংস্কৃতিতে আমাদের সংস্কৃতির মতোই অনেক অসম্পূর্ণতা আছে, হয়তো তুলনায় আরও বেশিই আছে। প্রাথমিক স্কুলে যিনি শিক্ষকতা করবেন তার পক্ষে আপনাদের সংস্কৃতি কিন্তু যথেষ্ট ক্ষতিকর। যে সংস্কৃতি আমাদের কাছে আপনি দাবি করেন, ল্যাটিন, যে বিষয়টির উপরে আপনি সবচেয়ে জোর দেন সে বিষয়টি কোনোদিনই আমাদের পড়াতে হবে না। আপনি আমাদের দিয়ে ইতালীয় ভাষার তর্জমা করান ল্যাটিনে, কিন্তু এই দুই ভাষার মধ্যেকার সীমারেখা কি খুব স্পষ্ট? কে যেন একজন আপনার জন্য একটা ল্যাটিন ব্যাকরণ লিখে ফেলেছেন। ধাপ্পাবাজির একটি চমৎকার উদাহরণ। কোনো নিয়মের কথা বলতে গেলে আগে নিশ্চিত হয়ে নিতে হয় নিয়মটা কোত্থেকে এসেছে, কবে এসেছে। লেখক ভদ্রলোক জানেন তা। যারা ঝামেলায় যেতে চায় না তারা ব্যাকরণের আধিপত্য মেনে নিয়ে সব কটা নিয়ম মুখস্থ করে ফেলে। পরের ক্লাসে পাশ করে ওঠাই হলো তাদের একমাত্র উদ্দেশ্য। পরে নিজেরা যখন শিক্ষক হবে তখন এই একই খেলা খেলবে তারা। ছাত্রদের শেখাবে নিয়ম মানো, নয়তো ফেল করো। সোজা জিনিস সহজ করে বলাটা আপনাদের কাছে অপরাধের সামিল, অথচ আপনাদের নমস্য প্রাচীন ব্যক্তিরাও কিন্তু সহজ করে কথা বলাই পছন্দ করতেন। অঙ্ক। ম্যাজিস্ট্রালেতে আরেকটি বিষয় খারাপ পড়ানো হয়, বিষয়টি হলো অঙ্ক। প্রাথমিক পর্যায়ে পড়াতে গেলে প্রাথমিক ধাপের অঙ্ক জানলেই চলে। 3 বছর ইন্টারমিডিয়েট ক্লাসে শেখা অঙ্কটা নিতান্তই বাড়তি পাওয়া। সত্যি কথা বলতে কি, ম্যাজিস্ট্রালের পাঠক্রমে অঙ্ক আদেও না থাকলে চলে, বরং অঙ্ক শেখানোর সবচেয়ে ভালো পথ কি সেটা শেখানো দরকার। অঙ্ক শেখা আর শেখানোর পদ্ধতি রপ্ত করা কিন্তু এক ব্যাপার নয়। এ ব্যাপারটা পরে শিক্ষাতত্ত্বের আওতায়। আমাদের সাধারণ সংস্কৃতির একটা দিক হিসেবে উচ্চতর গণিত সম্পর্কে কিছু শেখানো অবশ্য ভালো। 2-4 কথায় পুরো জিনিসটা বোঝাতে পারবেন এমন কোনো একজন বিশেষজ্ঞকে ডেকে
তাকে দিয়ে দুটো কি তিনটে বক্তৃতা দেওয়ালেই যথেষ্ট হবে। ম্যাজিস্ট্রালে থেকে পাশ করা ছাত্রদের যদি ইন্টারমিডিয়েট স্কুলে ভবিষ্যতে পড়াতে দেওয়া হয়, তাতেও সমস্যাটা বিশেষ পাল্টাবে না। আসলে ইন্টারমিডিয়েট পর্যায়ে পড়াবার জন্য অঙ্কে একটা ডিগ্রি থাকার কোনো দরকারই হয় না। এই দরকার যে আছে তা সকলকে বুঝিয়েছেন কেবল বিশেষ এক শ্রেণীর লোক, যাদের কিছু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী পুত্রকন্যা আছেন। ফলে তারা খুব লোভনীয় 20,478টি চাকরি পকেটস্থ করতে পারেন। কাজের চাপ কম সেসব চাকরিতে, সবসময় তথস্থ হয়েও থাকতে হয় না। ইন্টারমিডিয়েটের তৃতীয় শ্রেণীর যে কোনো ছাত্র যা ইতোমধ্যেই শিখে ফেলেছে, বছরের পর বছর বারে বারে তার পুনরুক্তি করে যাওয়া চলে এই চাকরি করলে। এ চাকরিতে ছাত্রদের খাতা দেখে দিতে সময় লাগে মাত্র 15 মিনিট, কারণ উত্তরগুলো হয় ঠিক নয়তো ভুল। দর্শন শাস্ত্র। পাঠ্যপুস্তক পড়ে কোনো দার্শনিকের চিন্তা শেখা একটা মহা বিরক্তিকর ব্যাপার। দার্শনিকের সংখ্যা অগন্তি, আর তারা বলছেনও হাজার রকম কথা। আমাদের দর্শনশাস্ত্র পড়াতেন যিনি, তিনি কোনোদিন কোনো একজন দার্শনিকের পক্ষ নেননি, বিপক্ষেও কিছু বলেননি। আমি বুঝেই উঠতে পারতাম না উনি কি সব কজন দার্শনিককেই পছন্দ করেন, নাকি এ বিষয়ে তিনি সম্পূর্ণ উদাসীন। ধরুন, আমার সামনে আছেন দুজন শিক্ষক, একজন পুরো উদাসীন, অন্যজন দর্শন নিয়ে পাগল, যার নিজের একটা বিশ্বাস আছে, অথবা একজন বিশেষ দার্শনিককে যিনি পছন্দ করেন। আমি কিন্তু ওই পাগলটিকেই বেছে নেব, কারণ তিনি ওই বিশেষ দার্শনিক সম্পর্কে অনেক কিছু বলবেন এবং অন্যদের আক্রমণ করবেন। আমাদের 3 বছর মেয়াদের মধ্যেই ওই দার্শনিকের মৌলিক রচনাগুলো আমাদের চেপে ধরে পড়াবেন। ফলে আমরা বুঝতে পারব দর্শন কেবল পুঁথিগত ব্যাপার নয়, দর্শন নিয়ে সারা জীবন কাটানো যায়। শিক্ষা তথ্য। যেভাবে আজকাল শিক্ষাতত্ত্ব পড়ানো হয়, তাতে ওই বস্তুটি না পড়ালেও চলে। তবে এ বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত নই। বিষয়টির কিছুটা গভীরে ঢুকতে পারলে বোঝা যেত পড়া দরকার কিনা। হয়তো আবিষ্কার করতাম শিক্ষাতত্ত্বের মূল কথা একটাই। হয়তো শিক্ষাতত্ত্ব বলে বলে প্রত্যেকটি ছেলে অন্যদের থেকে আলাদা। প্রত্যেকটি ঐতিহাসিক অন্য মুহূর্তগুলো থেকে অন্য মুহূর্তগুলো থেকে আলাদা। প্রত্যেকটি ছেলে, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি পরিবারের জন্য প্রতিটি মুহূর্তের অর্থ স্বতন্ত্র। পাঠ্যপুস্তকটির আধপাতা ব্যবহার করেই একথা ব্যাখ্যা করা যায়। বইটার বাকি অংশ ছিঁড়ে ফেলে দিলেও কিছু যায় আসে না। বারবিয়ানা স্কুলে প্রতিদিনই একটা না একটা শিক্ষাতাত্ত্বিক সমস্যা দেখা দিত। তবে আমরা সে সমস্যাগুলোকে চিহ্নিত করতাম অন্য সব নামে। আমরা এক একটা ছেলের নাম দিতাম এক একটা সমস্যার, প্রত্যেকবার প্রতিটি ক্ষেত্রে। কোনো প্রফেসর সাহেবের কোনো জ্ঞানগর্ভ বই পড়ে জিয়ানি সম্পর্কে আমরা নতুন কিছু জানতে বা শিখতে পারবো, তা আদৌ মনে হয় না। বাইবেলের সুসমাচার। প্রাচীন কতকগুলো কাব্যগ্রন্থের ইলিয়াড, ওডিসি, এনিয়াড বাজে অনুবাদ পড়েছি 3 বছর ধরে। 3 বছর গেছে দান্তের পেছনে। বাইবেলের সুসমাচার একটুও পড়ানো হয়নি। সুসমাচার কেবল পাদ্রীদের ব্যাপার এমন দাবি করবেন না দয়া করে। প্রত্যেক স্কুলে প্রত্যেক বছর এই বইটি পড়ানো উচিত। ধর্মীয় দিকটা যদি নাও ভাবি, একথা 100 বার সত্যি যে সমস্ত স্কুলে এই বইটি অবশ্য পাঠ্য হওয়া উচিত। সমস্ত সীমান্তের ভেদাভেদ অতিক্রম করে যে বইটি মানুষের মনে গভীরতম প্রভাব বিস্তার করেছে, সেই বইটি পড়ার জন্য সাহিত্য পাঠক্রমে সবচেয়ে বেশি সময় দেয়া উচিত। ভূগোল পাঠ্যক্রমে দীর্ঘতম পরিচ্ছেদটির বিষয় হওয়া উচিত প্যালেস্টাইন। ইতিহাসের একটি বিরাট অংশ জুড়ে বর্ণিত হওয়া উচিত ঈশ্বরপুত্র যিশুর সমসাময়িক ঘটনাবলী এবং তার জন্মের আগের এবং মৃত্যুর
অব্যবহিত পরের ঘটনাবলী। সাধারণ পাঠ্যক্রমে আরও একটি বিশেষ বিষয়বস্তু যুক্ত হওয়া উচিত। অবশ্য পাঠ্য হওয়া উচিত ওল্ড টেস্টামেন্ট, সুসমাচারের বিশেষ সংস্করণ, বাইবেলের ভাষাগত সমালোচনা এবং তার সঙ্গে সম্পৃক্ত ভাষাতাত্ত্বিক ও পুরাতাত্ত্বিক সমস্যাবলী। একথা আপনি কোনোদিন ভাবেননি কেন বলুন তো? যারা আপনার ওই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তারা বোধহয় যিশুকে খুব একটা বিশ্বাস করেন না। গরিবের বড় বেশি আপনার জন্য গরিবের বড় বেশি আপনার জন্য ছিলেন তিনি, আপনার জন ছিলেন তিনি। বিত্তবানের সুহৃদ হওয়ার পক্ষে বড় বেশি নিঃস্ব, তাই না? ধর্ম যদি সুসমাচার অধ্যয়ন যথাযোগ্য মর্যাদা পায়, তবেই ধর্মশিক্ষার প্রতি আপনারা সত্যি সত্যি মন দিতে পারবেন। বাইবেলের কথাগুলো ঠিকমতো পড়িয়ে গেলেই ছেলেমেয়েরা ধর্মের মূল কথা শিখে যাবে। যে কোনো পাদ্রী শেখাতে পারবেন। তাকে সাহায্য করতে সঙ্গে যদি এমন একজন নিষ্ঠাবান শিক্ষক থাকেন যিনি পুরোপুরি নাস্তিকও নন আবার আস্তিকও নন, তাহলে খুব ভালো হয়। অবশ্য এই পাদ্রীর মতোই সুসমাচারের প্রতিটি শব্দ তারও জানা থাকতে হবে। একজন এমন শিক্ষক খুঁজতে গেলেই আপনার সংস্কৃতির কোথায় খামতি তা দেখতে পাবেন। ফ্লোরেন্সে অন্তত কয়েক ডজন পাদ্রী আছেন যারা খুব উচ্চ পর্যায়ে বাইবেল পড়াতে পারেন, যারা অতি সহজে গ্রিক ভাষায় বাইবেল পড়তে পারেন এবং প্রয়োজন হলে হিব্রু বাইবেলের বেশ খানিকটা বুঝে নিতে পারেন। এদের সঙ্গে আলোচনায় বসতে পারেন এমন একজন লোকের নাম করতে পারবেন আপনি? আপনাদের স্কুল থেকে পাশ করা কোনো ব্যক্তিকে চাই। ধর্মশাস্ত্র প্রশিক্ষণ স্কুলের কেউ হলে চলবে না। একটি বই ছাড়া পৃথিবীর তাবৎ বই পড়েছেন এমন একজন তরুণ বুদ্ধিজীবীকে বক্তৃতায় বলতে শুনেছিলাম। জিদ বলেছেন মাটিতে পড়ে গমের দানার মৃত্যু হয় বলেই সে বীজে পরিণত হয়, তা না হলে বীজ ফলপ্রসূ হয় না। দেখুন, বলতে পারবো না এই জিদ ভদ্রলোকটি কে, তবে বাইবেলের সুসমাচার আমি বহু বছর ধরে পড়ছি এবং সারা জীবন ধরেই আমি তা অধ্যয়ন করি। কাউন্ট মহোদয়, যারা যীশুখ্রিস্টের বাণী ভুলে গেছে তারা না পারে এমন খারাপ কাজ নেই। প্রথম থেকেই তাদের সবকিছু সন্দেহের চোখে দেখা উচিত। কি পড়ানো হবে তা ঠিক করে দিয়েছে কে, এ প্রশ্ন মনে উকি দিতে থাকে তখন। আসলে জন্ম থেকেই আপনাদের এই স্কুল নানা সমস্যায় পড়েছে। 1859 সালে আপনাদের স্কুল জন্মেছে। এক রাজা ঠিক করলেন তার পরিবারের সম্পত্তি বাড়াতে হবে। কাজেই শুরু হলো যুদ্ধের প্রস্তুতি। প্রথমেই তিনি এক সেনাপতিকে সরকারের কর্ণধার করে দিলেন। তারপর লোকসভাকে দিয়ে দিলেন ছুটি। শেষকালে এক কাউন্টকে ডেকে আদেশ করলেন রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য একটা আইন প্রণয়ন করতে। সমস্ত ইতালিতে গায়ের জোরে চাপিয়ে দেয়া সেই আইনই আজকের স্কুলের ভিত্তি।